আজ বাদলা দিনের সন্ধ্যায় ভূষণ্ডীর শ্মশানে চিতার উপর মৃতদেহটা দাউ দাউ করে জ্বলছে। মৃতের প্রিয়জনেরা সেই জ্বলন্ত চিতার দিকে চেয়ে শোক কান্নায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এমন সময় হঠাৎ সেই জ্বলতে থাকা চিতার মধ্যে থেকে মৃত মানুষটা উঠে বসল এবং এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ একজন বয়স্ক লোক বলে উঠল, কানু মার, বাঁশের বাড়ি মার, মেরে শুইয়ে দে। নষ্টা মেয়ে মানুষ, হ্যাঁ, শনিবার মরেছে তো তাই দোষ পেয়েছে রে। আচ্ছা কর্তা, মেরে একেবারে শুইয়ে দিচ্ছি কর্তা, কিন্তু তুমি তোমার নিজের বৌমার সম্পর্কে এমন কথা বলছো? বলবো না তো কি আর করব? মরণের আগ পর্যন্ত কতজনের সঙ্গে যে জুটেছিল সে কি আর আমি জানি না? কানু ডোম বলল, চুপ করো কর্তা, চুপ করো। মানুষ মরে যাওয়ার পরে এইসব কথা কইতে নেই, চুপ করো। এই বলে কানু ডোম মৃতদেহের উপর বেশ কয়েকবার কাঁচা বাঁশের বাড়ি মেরে তাকে আবার শুইয়ে দিল। চিতার আগুনগুলো নড়াচড়া পেয়ে আরো প্রখরভাবে জ্বলতে শুরু করেছে। তখন ভূষণ্ডীর আকাশ জুড়ে ঘোর অন্ধকার। মহাশূন্যের দিকে তাকালেও দেখা যায় না একটা নক্ষত্র। বোধহয় মেঘের ঘোলাটে কালির পোঁছ ঢেকে ফেলেছে তারাদের মুখ। চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ। তবে রিন রিনে ধ্বনি তুলে বয়ে চলা একটা ঠান্ডা জোড়ো বাতাস জ্বলতে থাকা চিতায় অবিরতভাবে অক্সিজেন জুগিয়ে চলেছে। ঝিঝির আবহমান চিৎকার ধ্বনি অতিক্রম করে নদীর পাড়ের জংলা ভূমি থেকে ভেসে আসা শেয়ালের ডাক শরীরের সমস্ত রোমকূপকে সজাগ করে তুলছে। এই আবহে কানু ডোমো খানিক ভয় পেয়ে গেল। এই শ্মশান নাকি ভুতুড়ে শ্মশান। দিন কি আর রাত কি, কোনো সময় এখানে কাউকেই দেখা যায় না। একমাত্র মৃতদেহের সাথে যারা আসে কেবলই তারাই আসে। এমনকি শ্মশানের মধ্যেই অবস্থিত চিতাটার ঠিক সামনেই শ্মশানকালী ও গঙ্গা দেবীর মন্দির। সেই মন্দিরেও কেউ ভোগ শেতল দিতে আসে না। যখন যেদিন চিতা জ্বলে সেদিনই মায়ের ভোগ হয়। মৃতদেহ দাহ করতে আসা লোকজন মায়ের পূজা দেন। তাই এই শ্মশানের আরাধ্য দুই দেবী কখনো একদিনে 10 বার পুজো পান, আবার কখনো 1 মাসে একবারও পুজো পান না। যেমন আজ প্রায় 1 মাস পরে এই শ্মশানে মৃতদেহ এসে জুটেছে। নদীর ওপারের গ্রাম থেকে নৌকো করে বেশ কিছু লোক এসেছে সেই মৃতদেহ দাহ করতে, কিন্তু তবুও আজ মায়ের পূজা হয়নি। বোধহয় শ্মশানের এই রীতি এরা কেউ জানে না, তাই তারা মায়ের পূজা না দিয়েই দেহ চিতায় তুলে দিয়েছে। তবে মায়ের পুজো হয়নি মানে এই মৃতদেহের দাহ কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে মনে হয় না। এতক্ষণে মৃতদেহ প্রায় আধ পোড়া হয়ে এসেছে। এমন সময় হঠাৎ আকাশ ফাটা চিৎকারে বজ্র বিদ্যুৎ সহ চারিদিকে ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। চিতার উপরে টিনের আধা ছাউনির অসংখ্য ছিদ্র দিয়ে গল গল করে জল পড়তে লাগলো চিতার ওপর। শঙ্কিত সুরে কানুডোম বলে উঠল, কর্তা, চিতা এবার বোধহয় নিভে যাবে গো। এই মুষলধারে বৃষ্টির ধারা ধারা জল সব এসে পড়ছে ওই চিতার উপরে। তবে কি বৌমার দাহ কার্য সম্পূর্ণ হবে না? কানু, তুই এদিকে আয়। এই রাত বিরেতে বৃষ্টিতে ভিজিস নে, এসে এই মন্দির চাতালে বস। ওদিকে যা পারে হয় হোক গে। তা বললে কি আর হয় গো কর্তা? একটা মানুষের দাহ কার্য অসম্পূর্ণ রেখে এই কানুডোম কখনো আরাম করে বসে থাকতে পারবে না। তোমরা বসো, আমি আমার কাজটা করি গিয়ে। এসব কথা বলার পর কানুডোম চলে গেল নিজের কাজ করতে। এদিকে মন্দিরের চাতালে বসে সবাই কান্নায় বেদনায় বিহুবল হয়ে মৃতদেহ দাহ কার্য সম্পন্ন হবার অপেক্ষা করছে। এতক্ষণে আকাশে বৃষ্টির ঘনত্ব আরো বেড়েছে। চারিদিকে কেউ কোথাও নেই।
একটু আগেই যে শেয়ালগুলো ডাকাডাকি করছিল তারাও তাড়াহুড়ো করে গর্তে ঢুকে পড়েছে। এমন সময় হঠাৎ কানু ডোমের নজরে পড়ল একজন পাগলি গোছের মহিলা এই ভয়ানক বৃষ্টির রাতে ভিজে কাকের মতো নদীর দিক থেকে এসে শ্মশানের পাঁচিল টপকে একটু আগের বৃষ্টিতে নিভে যাওয়া চিতাটার সামনে এসে দাঁড়িয়েছে। মহিলাটির পরনে কি আছে সেটা ভালো করে বোঝা যায় না, তবে একটা কালো চাদরে তার সারা শরীর ঢাকা। এইরকম অস্বাভাবিকভাবে মহিলাটিকে ভেতরে ঢুকতে দেখে কানু কৌতূহল বশত বলে উঠল, কে গো তুমি? এই বৃষ্টির রাতে বৃষ্টি মাথায় করে ঝড় জলের মধ্যে শ্মশান ঘাটে এসো কেন? তোমার কি ভয় করে না? কানুর এমন কথায় সেই নারী কেমন যেন ঘ্যাস ঘ্যাসে সুরে বলে উঠল, কেন ভয় কিসের? চিতা জ্বললেই তো আমি এখানে চলে আসি, কারণ মরা পোড়া গন্ধ আমার খুব ভালো লাগে। মহিলাটির মুখে এমন পাগল সুলভ বক্তব্য শুনে কানু খানিকটা ভুরু কুঁচকে তার দিকে চেয়ে রইল বটে, কিন্তু তার পাল্টা কোনো প্রশ্ন করল না। কারণ পাগলের সাথে বকা মানে বৃথা সময় নষ্ট করা। তবুও কানু দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল তার দিকে। সে বৃষ্টির জল পড়ে নিভে যাওয়া গরম চিতাটার চারিদিকে কয়েকবার প্রদক্ষিণ করে খুব ধীরে ধীরে সামনের পুকুরটাতে গিয়ে নেমে পড়ল। সেদিকে আর কোনো গুরুত্ব না দিয়ে কানু আধপোড়া মৃতদেহটার দাহ কার্য সম্পন্ন করতে চিতার ওপর আরও কিছু শুকনো কাঠ দিয়ে সবেমাত্র আগুন দিতে যাবে, এমন সময় সে দেখল চিতার ওই পাশে স্তূপাকারে জমা হয়ে পড়ে থাকা পোড়া কাঠ কয়লার ডিবির পাশে যে পুকুরটা আছে, সেই পুকুর থেকে গোসাপের মতো কেউ একজন 4 হাত পা বেয়ে ডাঙায় উঠে আসছে। তার মুখ থেকে ভয়ানকভাবে গর্জনের একটা আওয়াজ বের হচ্ছে। কি বিভৎস দেখতে সেই প্রাণীটাকে! গোসাপের মতো হাত পা সবই আছে, কিন্তু মুখটা গোসাপের মতো নয়, বরং একটা আস্ত মানুষের মুন্ডু লাগানো হয়েছে সেই গোসাপের শরীরে। কিন্তু কি আশ্চর্য, সেই মুন্ডুটা আর অন্য কারোর নয়, একটু আগেই যে মহিলাটি কানুর সাথে কথা বলতে বলতে গিয়ে নামলো ওই পুকুরটায়, এটা তো তার মুন্ডু। এবং সেই মুখ থেকে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে লকলকে বড় একটা লালায়িত জিভ, যা দেখে কানু ভীষণ ভয় পেয়ে হাতে একটা বাঁশ নিয়ে সেই প্রাণীটার দিকে এগিয়ে গেল। না, সেই কিম্ভূত কিমাকার প্রাণীটা কানুকে দেখে ভয় পাচ্ছে না, বরং পিছনের 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠে সামনের 2 পা দিয়ে চিতা থেকে টেনে নামিয়ে নিচ্ছে হাত পোড়া মৃতদেহটা। এমন দৃশ্য দেখে ভয়ে কানু চিৎকার করতে শুরু করেছে। ও কর্তা, কর্তা, এদিকে এসো, এসো একবার দেখে যাবে কর্তা। ও কর্তা বাবু, এদিকে আসেন না একবার। ডাকতে ডাকতে অতিরিক্ত ভয় দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে কাদায় লুটিয়ে পড়ে সে। এতক্ষণ কানুর চিৎকার শুনে এই দিকটায় দৌড়ে এসে সঙ্গে সঙ্গে বয়স্ক লোকটা দেখে কানু জ্ঞান হারিয়ে কাদায় পড়ে আছে, আর চোখের সামনে থেকে সেই আধ পোড়া মৃতদেহটা কামড়ে ধরে ধীরে ধীরে পুকুরে নেমে যাচ্ছে গোসাপের মতো একটা প্রাণী। অথচ গোসাপ নয়, প্রাণীটাকে দেখলে মানুষ বলেই মনে হয়। এমনটা দেখার পর বয়স্ক লোকটা ভূত রে বাবা, ভূত 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 করে চিৎকার করতে শুরু করেছে। তা শুনে যে কয়েকজন যাত্রীরা মন খারাপ করে মন্দির চাতালে বসেছিল তাদের মধ্যেও হুলস্থুল বেড়ে গেল। এই মাঝি কোথায় গেল? হ্যাঁ, ওগো না না, ভূত না, ভূত না, নরখাদক, নরখাদক, হাত
পড়া মৃতদেহটাকে টেনে নিয়ে গেছে গো। শিগগির পালিয়ে চলো, এখানে থাকলে এবার প্রাণে মারা পড়তে হবে। মাঝি, ও মাঝি, তাড়াতাড়ি নৌকা পাড়ে লাগাও, পাড়ে লাগাও। এক্ষুনি এই শ্মশান ঘাট ছেড়ে ওদিকে যেতে হবে, ওদিকে গিয়ে উঠতে হবে, নয়তো সর্বনাশ হবে গো। তাড়াতাড়ি পাড়ে লাগাও। এদের এসব কথা শুনে মাঝি নদী পাড় থেকে হাঁক পেড়ে বলল, এসো এসো, ও তোমরা সব তাড়াতাড়ি এদিকে এসো। এই, আমি সেই তখন থেকে এখানে বসে আছি, তোমরা এলেই নৌকার নোঙর তুলে নেব। এসব বলা কওয়া করতে করতে সবাই শ্মশান চত্বর ছেড়ে পালিয়ে গিয়ে নৌকায় উঠে পড়ল। আষাঢ় মাসের রাত, একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, তাই চারিদিকে মেঘ কেটে গিয়ে বেশ খানিকটা পরিষ্কার হয়ে গেছে। দাহকার্য অসম্পূর্ণ রেখে শ্মশান ফেরত যাত্রীর ভিড়ে মাতালায় ভূষণ্ডির ঘাটে বর্ষাকালের এত রাত্রেও যেন লোকারণ্য হয়ে গেছিল। নদীর এই দিকটায় এই পথে খুব একটা নৌকো চলে না, নতুন পথ, তাই দুজন মাঝি বেশ ভয় পাচ্ছিল। ভয় পাবে নাই বা কেন, মধ্যরাতের এমন নদী ভরা জোয়ারি ঢেউ দেখলেই ভয় যে কোনো মাঝিরই বুক টলটল করে উঠবে। অতঃপর সবাই নৌকায় উঠে যাবার পর মাঝি নৌকা নদীতে ঠেলে দিয়ে এক লাফে নৌকার উপর উঠে বসে বলল, বলো রে হরি বল, বলো রে হরি বল। মাঝির সাথে সাথে নৌকো ভর্তি যাত্রীগণ তারাও সমস্বরে বলে উঠল, বলো রে হরি বল, বলো রে হরি হরি বল। বল, বলো রে হরি বল। তাদের সেই ধ্বনি এই মাঝরাতে নদীর দুই তীরের বনভূমিতে লেগে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল। নিচে মাতাল শ্রোতা মাতলা উচ্চস্বরে ক্রূর হাস্য করে বয়ে চলেছে। মাঝি এবার হেসে বলল, হায় হায়, শেষে কিনা তোমরা ভূতের ভয়ে দাহ কার্য অসম্পূর্ণ রেখেই পালিয়ে এলে। এতক্ষণে মাঝির কথায় সেই বয়স্ক লোকটা বলল, আর উপহাস করিসনি বাবদন, আর উপহাস করিসনি। নিজের চোখে আজ ভূত দেখলুম রে, না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতুম নি। তো সে কি বিভৎস দৃশ্য! ওই দশা দেখেই তো আমাদের কানুটো মূর্ছা গিয়েছিল। তৎক্ষণাৎ মাঝি বলে উঠল, আমার সামনে কই কখনো ভূত প্রেত পড়ে না তো, হ্যাঁ? কেন বলেন কর্তা? একবার পড়লেই হয়, হ্যাঁ? ভূতের বাবা মা উদ্ধার করে দেব, হ্যাঁ। এইসব বলা বলি করতে করতে নৌকাটি এগিয়ে চলেছে চিংড়িখালির ঘাটের দিকে। এদিকে প্রবলভাবে শোনা যায় মাতলার গর্জন। এই তো মাতলার বিশেষত্ব। 12 মাসের মধ্যে 7-8 মাস এই নদীর মাতাল রূপ বিরাজমান। এতক্ষণে আকাশের মেঘ কেটে গিয়ে বেরিয়ে এসেছে চাঁদের ফুটফুটে আলো। তা দূরের 1-1.5 মাইল প্রশস্ত বালুকা রাশির ওপর পতিত হয়ে চিকচিক করছে। তবে এই নদী আষাঢ়ের এই সময় লগ্নে রাক্ষসীর মতো ভয়ঙ্করী। তাই আজ দুই পার্শ্বে 4-5 মাইল পিঙ্গল বর্ণ জলস্রোতে পরিব্যাপ্ত হয়ে বিপুল স্রোতে নৌকাটি বয়ে চলেছে। এই আষাঢ় মাসের মধ্যে আবার কখনো কখনো হরপা বানও আসে। 8-10 হাত উচ্চ জলস্রোত সম্মুখের বাড়ি ঘর ক্ষেত খামার গ্রামের পর গ্রাম নিঃশেষে ধুয়ে মুছে দিয়ে আশেপাশের সমস্ত গ্রামগুলোকে প্লাবিত করে দিয়ে চলে যায়। কিন্তু সে হরপা বান সচরাচর আসে না। 20 বছর আগে একবার এসেছিল। এমন সময় হঠাৎ তরি খানিকটা দুলে উঠল। কানুর জ্ঞান ফিরেছে কোনো রকমে। উঠে বসেছে সে। কানু আফিম খাওয়া মুরগির মতো ঝিমুতে ঝিমুতে বলে উঠল, এই কিরে মাঝি, তোরই এমন দোলে কেন রে? এই বে, সবাইকে কি আজ একসাথে জলের তলায় নিয়ে যাবি নাকি রে বাবা? মাঝি সবাইকে সাবধান বার্তা দিয়ে বলে, যে যার জায়গায় সব মার খাপটি দিয়ে বসে থাকো, একেবারে নড়াচড়া করুনি গো। মাঝির কথা শুনে সবাই খুব গুরুতর হয়ে উঠল। সবার কপালে স্পষ্ট হলো একটা চিন্তার রেখা। নদীর জল ফুলে উঠছে, শো শো করে বাতাস বয়ে আসছে। মাঝি হঠাৎ চিৎকার করে বলে উঠল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
এই মাঝিকে অনুসরণ করে নৌকার সমস্ত যাত্রীগণ সবাই একে একে সমস্বরে চিৎকার করে বলে উঠল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কিন্তু সহযাত্রী চম্পার মুখ থেকে তখন আর হরিনাম বের হলো না। মাঝি তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। মাঝিকে এইভাবে চম্পার দিকে চেয়ে থাকতে দেখে বয়স্ক লোকটা বলল, তরি ডুবতে বসেছে, সবাই হরিনাম গাইছে, আর তাই মুখে হরিনাম না নিয়ে এই রকম চোখ বড় বড় করে চেয়ে আছিস কেন পোড়ার মুখে? হ্যাঁ, তুই জানিস না নদী পথে বিপদ হলে হরির নাম মুখে নিতে হয়? এমন কথা শোনার পর চোখ বড় বড় করে বীভৎস আওয়াজে সে গোঙাতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে কানুডম বলে উঠল, ওই ন্যাংরা বাঁধা মশালটা কোথায় গেল দেখি। এই বলে কানুডোম হাতে ন্যাকড়া জড়ানো মশালটা নিয়ে কেরোসিন ছিটিয়ে একটা দেশলাই মারতেই তা দাউ দাউ করে জ্বলে উঠল এবং কানু সেই জ্বলন্ত মশালটা কম বয়সী বিধবা মেয়ে চম্পার সামনে ধরতেই চম্পার চোখ দুটো বন্ধ করে হিংস্র কামটের মতো দাঁত বের করে বীভৎসভাবে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে চম্পার শ্যামলা শরীরখানা ঘোলাটে হয়ে এসেছে, চোখ দুটো যেন লাল জবা ফুল, মাথা ভর্তি এলোমেলো চুল কেমন যেন অগোছালো ভাবে উড়ছে। সে জ্বলন্ত মশালটা চোখের সামনে দেখে চিৎকার করে উঠে বলল, মরবি মরবি, আজ তোরা সব কটা একসাথে মরবি। তোদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তোরা আজ মায়ের পুজো দিসনি কেন রে? হ্যাঁ, মাকে খেতে না দিয়ে বড়া চিতে তুলেছিস কেন? কেন তোরা আজ মাকে খেতে দিসনি? তোরা তোরা অনাচার করছিস। তোরা মরবি, তোরা এক্ষুনি মরবি। এমন দৃশ্য দেখে বয়স্ক লোকটা বলে উঠল, ওরে নৌকো, কালীচরণ তান্ত্রিকের বাড়ির কাছে ওই ঘাটে লাগা, আমাদের চম্পাকে যে ভূতে ধরেছে। সত্যিই তাই, চম্পার অঙ্গভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে ভূতে ধরেছে। সে কি ভয়ানকভাবে হাসছে, চিৎকার করছে। ধীরে ধীরে নদীর জলোচ্ছ্বাস কমে গেল। তারা কালীচরণ তান্ত্রিকের বাড়ির ঘাটে নৌকো থামিয়ে চম্পাকে নিয়ে মাঝরাতে কালীচরণের বাড়িতে উপস্থিত হলো এবং বয়স্ক লোক বলল, ভূষণ্ডির শ্মশানে গিয়েছিলাম, সেখান থেকে ফিরছি, কিন্তু হঠাৎ করে আমাদের চম্পার অঙ্গভঙ্গি কেমন যেন ভয়ানক ঠেকছে ঠাকুর মশাই, আপনি কিছু করুন। কালীচরণ চম্পাকে বেশ কিছুক্ষণ বিচক্ষণ করে দেখে তাকে বলল, কে তুই? চম্পাকে ধরেছিস কেন? ভালোই ভালোই বল, না তো অনেক কষ্ট দেব। বিকট একটা চিৎকার করে চম্পা বলে ওঠে, না, বলবো না, বলবো না। আমি কে? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কালীচরণ হাতে এক মুঠো কালো সর্ষে নিয়ে গুজ্জ মন্ত্র উচ্চারণ করে ছুঁড়ে দেয় চম্পার দিকে। সে তবুও কিছু না বলেই উচ্চস্বরে হাসতে থাকে। তারপর কালীচরণ ধনুচিতে ধোয়া করে সেই ধোয়ার উপরে ধুনোর মতো কিছু একটা দিয়ে মন্ত্র উচ্চারণ করতে থাকে। সঙ্গে সঙ্গে চিৎকার করে চম্পা বলে ওঠে, বাপরে, মরি মরি, এ কি গন্ধ রে? ধোয়া বন্ধ কর, বন্ধ কর। বলছি বলছি, আমি কে? এক্ষুনি বলছি। আমি মালিনী। আজ সবাই আমাকে দাহ করতে গিয়েছিল, কিন্তু ভালো করে দাহ না করে আমাকে আত্মরা অবস্থায় ফেলে রেখে সবাই চলে এসেছে। তাই আমি যাকে পেরেছি তাকেই ধরেছি। এছাড়াও আমার স্বামী আর শ্বশুর মিলে আমাকে বালি চাপা দিয়ে দম আটকে খুন করেছে, আর সকলের কাছে রটিয়েছে আমি নাকি নষ্টা মেয়ে ছেলে। কালীচরণ বলল, কিন্তু তুই চম্পাকে কেন ধরেছিস? ওকে ধরবো না তো কাকে ধরবো? হ্যাঁ, ধরবো কাকে? ও যে পাড়ার কচি বিধবা,
ওর সাথেই জুটে তো আমার স্বামী আমাকে খুন করার মতো এমন কুবুদ্ধি তার হয়েছে। এই চম্পাই তো পরামর্শ দিয়ে আমাকে খুন করিয়েছে। আমি ছাড়বো না চম্পাকে। এসব কথা শুনে উপস্থিত সকলে অবাক হয়ে সবাই সবার চোখের দিকে তাকালো। রাত্রি তখন প্রায় ভোর হয়ে এসেছে। কালীচরণ বলল, কিন্তু ওরা যখন আমার কাছে সাহায্যের জন্য এসেছে তখন তো তোকে এ শরীর ছাড়তেই হবে। না না, আমি ওকে ছাড়বো না। ওর জন্যই আমার মৃত্যু হয়েছে। আমি ওকে নেব। কালীচরণ তান্ত্রিক চম্পার শরীরে চামড় দুলিয়ে বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পর চম্পা বলল, কালীচরণ, তুই আমাকে জোর করে এই শরীর ছাড়তে বাধ্য করাচ্ছিস তো? আমি কিন্তু ফিরে আসবো। ওকে আবার ধরবো। ওকে না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। এই বলে চম্পার শরীর থেকে মালিনীর প্রেতাত্মা একদল বাতাস হয়ে বেরিয়ে সামনের নদীর পাড়ের একটা গাছের বড় ডাল মরাত করে ভেঙে দিয়ে চলে গেল। কালীচরণ বলল, তোমরা শিগগিরই ফিরে যাও ভূষণ্ডির শ্মশান ঘাটে। ওখানে গিয়ে মায়ের পুজো দিয়েছ, নইলে তোমাদের সর্বনাশ হবে। কালীচরণের কথায় তারা ভোর রাতে নৌকো নিয়ে আবারও শ্মশানের দিকে এগিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ভূষণ্ডির ঘাটে নৌকো পৌঁছাতেই বয়স্ক লোকটা ও কানু ডোম মায়ের মন্দিরে পুজো দিতে গেল। তোমরা এখানে বসো, আমরা পুজো দিয়ে এক্ষুনি ফিরে আসছি। তারা চলে যেতেই নৌকো থেকে ধড়াস করে পাড়ে লাফ দিল চম্পা। তারপর পাগলের মতো চিৎকার করে বলল, আমাকে ধরতে পারে না। এবার আমি চম্পাকে মেরে ফেলবই। ওকে কেউ বাঁচাতে পারবে না। মাঝি চিৎকার করে বলল, এই মেয়ে যাস নে, ফিরে আয় মা, ফিরে আয় নৌকার উপরে ফিরে আয়। কিন্তু চম্পা আর কারোর কথা না শুনেই এই ভোর রাতে নদীর পাড়ের ঘন অন্ধকার জঙ্গলের দিকে দৌড়ে গিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। তারপর সারা রাত সবাই মিলে তাকে খোঁজাখুঁজি করেও আর তাকে কেউ পেল না। সকালবেলায় জঙ্গলের ভেতর তার ক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পেল মাঝি।